প্রথমেই বিশেষ খবর। বিশেষভাবে সক্ষম মানুষের ভাবাবেগে আঘাত লাগতে পারে এমন শব্দবন্ধ রাজনৈতিক পরিসরে ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করেছে। লোকসভা ভোট ঘোষণার মাস দুয়েক আগে থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর নজরদারি শুরু করেছে কমিশন। 100 দিনের কাজ প্রকল্পে বকেয়া পাওনার বিষয়টির মীমাংসা কেন্দ্র ও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা করবেন বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানিয়েছেন। 2014 টেট উত্তীর্ণ 42,949 জন প্রার্থীর তালিকা 10 দিনের মধ্যে প্রকাশ করতে কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছেন ইডি আধিকারিকরা। মোহনবাগান সুপার জায়ান্টের চিফ কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ফেরান্দো, দায়িত্ব নিয়েছেন হাবাস। প্রতিনিয়ত স্থানীয় সংবাদ দেখার জন্য বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী নিউজগুলো সবার প্রথমে দেখার জন্য। আসছি বিস্তারিত খবরে। বিশেষভাবে সক্ষম মানুষের ভাবাবেগে আঘাত লাগতে পারে এমন শব্দবন্ধ রাজনৈতিক পরিসরে ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশন সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রথম কমিশনের তরফে এই ধরনের পদক্ষেপ করা হলো। সমস্ত রাজনৈতিক দলের ক্ষেত্রেই ভাষা প্রয়োগের মানদণ্ড স্থির করে দেওয়া হয়েছে। বলা হয়েছে এখন থেকে মিটিং মিছিল সহ রাজনৈতিক কর্মসূচিতে বিশেষভাবে সক্ষম মানুষদের সম্পর্কে অবমাননাকর কোনো উদাহরণ দেওয়া যাবে না। সোশ্যাল মিডিয়া পোস্ট বিজ্ঞাপনের মতো ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। বিষয়টি দেখার জন্য সব রাজনৈতিক দলকে অভ্যন্তরীণ কমিটি গঠনের পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে বিশেষভাবে সক্ষমদের নিয়ে অবমাননাকর শব্দ প্রয়োগ করা হলে পার্সন উইথ ডিসেবিলিটি আইনের 92 ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ধারায় জরিমানার পাশাপাশি 5 মাস থেকে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাবাসের সংস্থান রয়েছে। লোকসভা ভোট ঘোষণার মাস দুয়েক আগে থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর নজরদারি শুরু করল নির্বাচন কমিশন। রাজ্যের যে কোনো জেলায় হিংসার ঘটনা ঘটলেই কমিশনকে তার রিপোর্ট দেওয়ার জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক সপ্তাহে আইন শৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট কমিশনকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব গতকাল দুপুরে বিভিন্ন জেলার জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। এই বৈঠকেই কমিশনের এই নির্দেশ জেলা শাসকদের জানিয়ে দেওয়া হয়েছে বলে নির্বাচন দপ্তর সূত্রে খবর। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য সেক্টর অফিসারদের প্রশিক্ষণ পর্ব শুরু হচ্ছে এ মাসের 17 তারিখ। প্রথম দফায় 17 ও 18 জানুয়ারি, দ্বিতীয় দফায় 5 ফেব্রুয়ারি এবং তৃতীয় দফায় প্রশিক্ষণ 15 মার্চের মধ্যে শেষ করতে বলা হয়েছে। জেলা এবং মহকুমা পর্যায়ে সেক্টর অফিসারদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করতে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, একটি সেক্টর অফিসের আওতায় 8 থেকে 10টি বুথ থাকে। সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া পরিচালনার জন্য এই আধিকারিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এদিকে বুথ স্তরে যেসব ভোটকর্মী কাজ করবেন তাদের প্রশিক্ষণ দ্রুত এবং একাধিক পর্যায়ে শুরু করতে রাজ্য সরকারি কর্মী সংগঠনগুলি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে। আসছি আবহাওয়ার খবরে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ ফিরে আসায় খুশি আমজনতা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.3 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল 24.6 ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। তবে কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। 10 জানুয়ারি থেকে তা আবার কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। 100 দিনের কাজ প্রকল্পের বকেয়া টাকা মেটানো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর কেন্দ্রের তরফে 2 জন নোডাল অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের 2 জন আধিকারিকের সঙ্গে কথা বলে তারা বিষয়টির মীমাংসা করবেন বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানিয়েছেন। গতকাল তিনি কলকাতার কালীঘাট মন্দিরে এবং দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে পুজো দেওয়ার পর মধ্যমগ্রামে বিজেপি কর্মীদের সঙ্গে বিকশিত ভারত সংকল্প সভায় অংশ নেন। পরে সাংবাদিকদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, রাজ্যকে বঞ্চিত করা তাদের উদ্দেশ্য নয়। নতুন দিল্লির কৃষি ভবনে তার সঙ্গে দেখা করতে যাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের দাবি তিনি খারিজ করে দেন। সাধ্বী বলেন, তৃণমূল কংগ্রেস সাংসদ মন্ত্রীরা তার সঙ্গে কথা বলতে চাননি, চেয়েছিলেন রাজনীতি করতে, সাধারণ মানুষকে ভুল বোঝাতে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদার দাবি নিরঞ্জন জ্যোতি ঠিক বলছেন না। 2014 টেট উত্তীর্ণ 42,949 জন প্রার্থীর প্যানেল 10 দিনের মধ্যে প্রকাশ করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই প্যানেল প্রকাশের দাবি জানিয়ে আলাদা মামলা করেন কিছু চাকরি প্রার্থী। সেই মামলায় গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন 42,949 জন চাকরি প্রার্থীর প্যানেল আগামী 10 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। 15 জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য,
উল্লেখ্য 2014 সালে টেটের ভিত্তিতে 2016 সালে ওই 42,949 জনকে চাকরি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। নিয়োগ প্রক্রিয়া অনিয়মের অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেন একাধিক চাকরি প্রার্থী। নিয়োগপ্রাপ্তদের মধ্যে 32,000 প্রার্থী প্রশিক্ষিত নন বলে অভিযোগ ওঠে। তাদের চাকরি বাতিল করে দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ ও চাকরি হারানো শিক্ষকদের একাংশ। গত 19 মে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ একক বেঞ্চে চাকরি বাতিলের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। পাশাপাশি জানান, তবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাদের অংশ নিতে হবে, সেখানে সফল হলে তবেই চাকরি থাকবে বলেও নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা ইডি আধিকারিকরা সংগ্রহ করেছেন। জোকার ইএসআই হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতিতে এই নমুনা সংগ্রহের পর তা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। দুর্নীতি মামলায় ইডির হাতে আসা কথোপকথনের রেকর্ডিং এর সঙ্গে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বর মিলিয়ে দেখার প্রক্রিয়ায় ইডিকে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছিল। দীর্ঘ প্রায় 5 মাস সুজয় কৃষ্ণ এসএসকেএম হাসপাতালে রয়েছেন। এর আগেও তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার জন্য ইডি আধিকারিকরা চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। গতকাল রাত 9:50 নাগাদ অত্যাধুনিক অ্যাম্বুলেন্সে সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম থেকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই তার শারীরিক পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহের পর সুজয় কৃষ্ণকে এসএসকেএম হাসপাতালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গতকাল ভার্চুয়াল শুনানিতে হাজিরা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যুগ্ম অধিকর্তা। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা দ্রুত শেষ করতে তৎপর কলকাতা হাইকোর্ট। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি হাতে পাওয়ায় তদন্তে আরও কিছুটা সময় আদালতের কাছে চায় ইডি। বিচারপতি সিনহার নির্দেশে শুনানিতে গতকাল হাজির হন ইডির যুগ্ম অধিকর্তা। এছাড়াও এই দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত ধৃত সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের বিষয়ে জানার জন্য ইএসআই হাসপাতালের মেডিকেল বোর্ডের প্রধানকেও তলব করেছিলেন বিচারপতি। গতকাল রুদ্ধদ্বার কক্ষে শুনানি হয়। আজ ফের এই মামলার শুনানি হবে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, মানুষের নানা সমস্যা, জীবন সংগ্রাম, কৃষিক্ষেত মজুরদের স্বার্থ সুরক্ষিত করা এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো কাজগুলি প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতায় প্রমোদ দাশগুপ্ত ভবনে গতকাল গণশক্তি পত্রিকার 58তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিমানবাবু এই কথা বলেন। অনুষ্ঠানে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, ক্ষমতা বলে সরকার রাজকীয় ব্যবস্থা কায়েমের চেষ্টা চালাচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক শশী কুমার এবং গণশক্তি পত্রিকার সম্পাদক শ্রমিক লাহিড়ী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্বে কে রয়েছেন সে ব্যাপারে কর্তৃপক্ষের তরফে চলতি সপ্তাহের মধ্যে সদুত্তর না পেলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জুটা। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থপ্রতিম রায় গতকাল এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দিয়েছেন। বিষয়টি নিয়ে গত 27 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দেওয়া হলেও এখনো পর্যন্ত তার সদুত্তর আসেনি। পার্থপ্রতিম বাবু বলেন, চলতি পরিস্থিতিতে এনএএসি বা এনবি এর বিভিন্ন অনুমোদন আটকে গেছে। বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা সৃষ্টি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন। করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে নিজেকে সুস্থ রাখতে সাবধানে থাকুন। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা লাগাতার ঊর্ধ্বমুখী। গতকাল নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 8 জন। বেলেঘাটা আইডি হাসপাতালে বর্তমানে 5 জন রোগীর চিকিৎসা চলছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 81-তে। এদিকে আক্রান্তের সংখ্যা বাড়লেও পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। পুরো বিষয়টির ওপর কড়া নজর রাখা হয়েছে বলেও জানানো হয়েছে। বকটুই গণহত্যা মামলায় অন্যতম অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে সিটের একটি দল গতকাল বিকেলে রামপুরহাটে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে যায়। সঙ্গে ছিলেন রামপুরহাট আদালতের একজন বিচারক। 2022-এর 12 ডিসেম্বর এই অস্থায়ী শিবিরের শৌচাগারে লালনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সিবিআই হেফাজতে থাকাকালীন অভিযুক্তের এভাবে মৃত্যু নিয়ে প্রশ্ন ওঠে। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। তদন্তভার হাতে নেয় সিআইডির বিশেষ তদন্তকারী দল সিট। আজ 4 জানুয়ারি ছোট আঙ্গারিয়া দিবস। 2021 সালে পশ্চিম মেদিনীপুরের ছোট আঙ্গারিয়া গ্রামে 7 জন তৃণমূল কংগ্রেস কর্মীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে দিনটিকে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়েছে। হুগলির শ্রীরামপুরে প্রস্তাবিত সেল খাবের জমি মাপযোগ করাকে কেন্দ্র করে গতকাল এলাকায় উত্তেজনা ছড়ায়। ভূমি সংস্কার দপ্তরের কর্মীরা গতকাল সকালে প্রস্তাবিত এলাকায় যান। সঙ্গে ছিলেন পুরসভার
কাউন্সিলররা। জমি চিহ্নিতকরণের কাজ করার সময় তাদের স্থানীয় কৃষকদের বাধার মুখে পড়তে হয়। তাদের দাবি, বহুদিন ধরে ওই জমিতে চাষাবাদ করা হয়। উপযুক্ত পুনর্বাসন দিয়ে তারপরে সিল খাপের কাজ শুরুর দাবি তোলেন কৃষকরা। উল্লেখ্য, শ্রীরামপুর পুরসভার 27 নম্বর ওয়ার্ডের প্রভাসনগরে 2016 সালে সিল খাপ তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু জমি জটে সেই কাজ থমকে রয়েছে। দক্ষিণ কলকাতার চেতলার 17 নম্বর বাস স্ট্যান্ডের কাছে একটি বস্তিতে গতরাতে আগুন লাগে। দমকলের 6টি ইঞ্জিন 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর নেই। আসছি খেলার খবরে। মোহনবাগান সুপার জায়ান্টের চিফ কোচ বদল হলো। সরে দাঁড়ালেন জুয়ান ফেরান্দো। তার জায়গায় সবুজ মেরুনের দায়িত্ব নিচ্ছেন আন্তোলিনো লোপেজ হাবাস। আসন্ন সুপার কাপ থেকেই প্রধান কোচের দায়িত্ব সামলাবেন তিনি। ফেরান্দোর কোচিংয়ে 2022 থেকে 2023 মরশুমে আইএসএল ও এবারে ডুরান্ড কাপ জয় করেছিল মোহনবাগান। স্থানীয় সংবাদ শেষ হলো।